অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। কারো আনন্দ আয়োজন করে পড়ো লিপি, চিত্রিত লিপি, আঁকা বাঁকা পাহাড়ে শানুতলে। যে একা ঘুরছে তাকে খুঁজে বার করো। করেছ অতল, করেছিলে? পড়ে হাত থেকে লিপিখানি ভেসে যাচ্ছিল, ভেসে তো যেতই, মনে না করিয়ে দিলে। পড়ে রইল যে, পড়েই থাকতো। সে লেখা তুলবে বলে কবি ডুবে মরে, কবি ভেসে যায় অলোকানন্দা জলে। অতল, তোমার সাক্ষাৎ পেয়ে চিনতে পারিনি বলে হৃদি ভেসে গেল অলোকানন্দা জলে। প্রিয় কবি জয় গোস্বামীর কবিতা হৃদি ভেসে যায় অলোকানন্দা জলে। কাব্যগ্রন্থ ঘুমিয়ে উঠছো ঝাউপাতা থেকে ভীষণ প্রিয় এবং একই সঙ্গে বিখ্যাত একটি কবিতা দিয়ে শুরু করলাম আজকের সকাল 24। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শুভ সকাল সকাল 24-এ। আজ রবিবার 21 বৈশাখ 1432 বঙ্গাব্দ, 4 মে 2025 খ্রিস্টাব্দ। সঞ্চালনা করছি আমি তাসনভা মোহনা। আজ রাজধানী ঢাকায় সকাল সকাল বৃষ্টি হয়েছে হালকা থেকে মাঝারি। অন্যান্য বিভাগীয় শহরগুলোতে কি অবস্থা চলুন জেনে নেওয়া যাক। চলুন জানা যাক গত 24 ঘন্টার আবহাওয়ার তথ্য, সেই সঙ্গে জানিয়ে দিচ্ছি আজ সারাদিনের আবহাওয়ার পূর্বাভাস। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.8 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা 36.3, সর্বনিম্ন 22। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 34.5, সর্বনিম্ন 23। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 32.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 32.6, সর্বনিম্ন 23.2। খুলনায় সর্বোচ্চ তাপমাত্রা 35.5, সর্বনিম্ন 25। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে 34.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.5 ডিগ্রি সেলসিয়াস। গেল 24 ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 20.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা শনাক্ত হয়েছে বাঘাবাড়িতে 36.6 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টি হতে পারে। আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়ার তথ্য এবং আবহাওয়ার পূর্বাভাস জানাচ্ছিলাম। এবারে আজকের সংবাদপত্রের শিরোনামগুলো জানিয়ে দিতে চাই। শুরু করছি সমকাল দিয়ে। সমকালে আজকে প্রধান প্রধান যে সংবাদ শিরোনামগুলো হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য: পোলট্রি শিল্পে সংকট, লোকসানের সময় দীর্ঘ হচ্ছে ছোট খামারিদের। বছরে 3 থেকে 4 বার ডিম মুরগির দরপতন, দাম বাড়লেই হইচই, কমলে নীরব। আরও 5,000 নতুন রোহিঙ্গা কক্সবাজারে। আওয়ামী লীগ নিষিদ্ধ নারী সংস্কার কমিশন বাতিল সহ 12 দফা, হেফাজতের মহাসমাবেশ, মামলা প্রত্যাহারে 2 মাসের আলটিমেটাম। এদিকে ভারত পাকিস্তান সংঘাত উত্তেজনার মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা ইসলামাবাদের। চট্টগ্রাম ওয়াসা বিপুল ব্যয়ের প্রকল্প, তবু পানি মিলছে না। এই ছিল দৈনিক সমকাল। এবারে পড়ছি প্রথম আলো। কাশ্মীরে হামলা ঘিরে উত্তেজনা, এবার পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা। পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ ঘোষণা করেছে ভারত। এদিকে কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে মঙ্গলবার দেশে ফিরবেন খালেদা জিয়া।
চট্টগ্রাম রাউজানের খবরাখবর, খুন পাল্টা খুন 4 দশক ধরে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আব্দুল্লাহ আল হারুন থেকে শুরু, দ্বন্দ্ব এখন গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবরের মধ্যে। চট্টগ্রামের 15টি উপজেলার মধ্যে সন্ত্রাসের ঘটনা বেশি রাউজানে। 2 মাসের মধ্যে সব মামলা প্রত্যাহার চাইল হেফাজত। সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ, ঘোষণাপত্রে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ মোট 12 দফা দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। এদিকে রাতে মেট্রো রেল আরও বেশি সময় চলুক চান যাত্রীরা। গণপরিবহন সেবা, বিশ্বের বিভিন্ন শহরে গভীর রাত পর্যন্ত মেট্রো রেল চলে। ঢাকায় সর্বশেষ যাত্রায় ট্রেন ছাড়ে 10টার আগে। এই ছিল প্রথম আলো। এবার পড়ছি কালের কণ্ঠ। জোরালো হচ্ছে দ্রুত ভোটের দাবি, সুকৌশলে তৈরি আবহে নির্বাচন দাবি করাটাই যেন অপরাধ, বললেন তারেক রহমান। ফেব্রুয়ারির শুরু থেকে সর্বোচ্চ এপ্রিলে নির্বাচন চায় জামায়াত, মৌলিক সংস্কার নিশ্চিত করে নির্বাচন চায় এনসিপি। ক্রমবর্ধমান চাপে সরকারের টিকে থাকা সম্ভব নয়, বললেন ফরহাদ মাজহার। সমাবেশে হেফাজতের হুঁশিয়ারি, আওয়ামী লীগ নিষিদ্ধ সহ 12 দাবি না মানলে কঠোর আন্দোলন। পাক ভারত সীমান্তবাসীর বাংকার জীবন শুরু, পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত। সাগররুনি হত্যাকাণ্ডে অংশ নেন 2 জন, টাস্ক ফোর্সের প্রতিবেদনে নতুন তথ্য। আবরার হত্যাকাণ্ড ছিল পূর্ব পরিকল্পিত, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ। দ্রুত রায় কার্যকর চান আবরারের মা বাবা। এই ছিল দৈনিক কালের কণ্ঠের সংবাদ শিরোনাম। এবারে পড়ছি দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাকে প্রায় একই বিষয়গুলো নিয়ে সংবাদ শিরোনাম করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে, ভর্তুকি নিয়ে চাপ দিলে IMF এর চুক্তি থেকে বের হয়ে যাব, বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। নারী কমিশন তৈরির জন্য কেউ জীবন দেয় নাই, বললেন মাহমুদুর রহমান। শেখ হাসিনার ফাঁসি না হওয়া পর্যন্ত আন্দোলন, বললেন হাসনাত। দাবি না মানলে দেশ অচলের হুঁশিয়ারি হেফাজতের। কোরআন সুন্নাহ বিরোধী আইন হলে ভয়াবহ পরিণতি। হেফাজত মাঠে নামলে কোনো উপদেষ্টা থাকতে পারবে না। 4 দফা দাবিতে 23 মে বিক্ষোভ, 3 মাসের মধ্যে বিভাগীয় সম্মেলন। সবশেষে পড়ছি দৈনিক যুগান্তর। টাস্ক ফোর্সের অগ্রগতি প্রতিবেদন, সাগররুনি হত্যায় অংশ নেন 2 জন। 3 ইস্যু ঘিরেই সংকট, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য, বিএনপি, জামায়াত, এনসিপি। হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ, কোনো বিবেকবান এভাবে হত্যা করতে পারে না। আবরার হত্যাকাণ্ড, আমরা সন্তুষ্ট, রায় দ্রুত কার্যকর করা হোক, বললেন আবরারের ভাই এবং বাবা। এদিকে পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা, ভারতে পাকিস্তানের পণ্য আমদানি চিঠিপত্র বন্ধ। মোটামুটি একই বিষয়গুলো নিয়ে পত্রিকার সংবাদ শিরোনাম হয়েছে আজকে সবগুলো দৈনিকে। এই ছিল আজকের সংবাদ শিরোনামগুলো। এবারে সকালের বাজার পরিস্থিতি জানাবো, নিয়ে যাচ্ছি নরসিংদীতে। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সঞ্জিত সাহা। সঞ্জিত, শুভ সকাল জানাই আপনাকে। সকাল 24 এর মধ্য দিয়ে আমরা প্রায়ই সকালবেলার বাজার পরিস্থিতি জানাই বিভিন্ন জেলা শহর কিংবা বিভাগীয় শহরগুলোর। আজকে নরসিংদীতে বাজার দর কি পরিস্থিতি রয়েছে, ক্রেতা বিক্রেতার মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান এবং কাঁচা বাজারের জিনিসপত্রের দাম কেমন জানাবেন? নরসিংদীর বাজারগুলোতে কিন্তু সব রকমের সবজি পাওয়া যাচ্ছে। এক কথায় বলতে গেলে নরসিংদীর বাজারে সবজির সমারোহ রয়েছে, তবে দাম তুলনামূলক পূর্বের তুলনায় কিছুটা বেড়েছে এবং তারপরেও কিন্তু ব্যবসায়ী যারা রয়েছে তারা বলছে যে সরবরাহ বেশি থাকায় বাজারগুলোতে কিন্তু সবজির খুব একটা নাকাল অবস্থা নেই। এবং এই বাজারে যেই সবজি পাওয়া যাচ্ছে তার মধ্যে পেঁপে বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, পটল বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 35 টাকা কেজিতে, লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা
কেজিতে, গাজর বিক্রি হচ্ছে 40 টাকা কেজিতে, ঝিঙ্গা যেটি রয়েছে সেই ঝিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে, মরিচ প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 50 টাকা কেজিতে, কুমড়া যেটি রয়েছে কুমড়ার প্রতি কেজি 18 থেকে 20 টাকা রয়েছে, এবং আলু বিক্রি হচ্ছে পাইকারি বাজারে 14 থেকে 15 টাকা। তো এই মুহূর্তে আমরা একজন ব্যবসায়ী রয়েছে, আমরা ব্যবসায়ীর কাছে জানার চেষ্টা করব বাজারগুলোতে সবজির সরবরাহ কেমন এবং দাম কেমন, একটু বলবেন। সরবরাহ ভালো আছে, তবে সবজির দাম আহ, পাইকারি পর্যায়ে বেশ ভালো, কিন্তু খুচরা পর্যায়ে ক্রেতা নাই। অর্থনৈতিক মন্দার জন্য এই অবস্থা চলছে, তবে সহনীয় পর্যায়ে তরকারি বাজার এখনো। দর্শক, আপনি শুনছিলেন যে বাজারে কিন্তু খুচরা পর্যায়ে যে ব্যবসা তরকারি রয়েছে সেই তরকারির একটু দাম বেশি রয়েছে। আপনি দেখবেন এখানে কিন্তু হরেক রকম সাইজের কুমড়া আমি দেখাতে চাই, বেশ বড় আকারের কুমড়া রয়েছে এখানে, এবং দেখবেন কুমড়ার প্রচুর সরবরাহ রয়েছে, এক কথায় কুমড়ার সয়লাভ রয়েছে। এবং এখানে প্রতি কেজি যে কুমড়া সেই কুমড়াগুলি কিন্তু বিক্রি হচ্ছে 18 টাকা কেজি বিক্রি হচ্ছে। তো সেই অনুযায়ী এক একটা কুমড়া 5 থেকে 6 কেজি এবং আকার ভেদে সেটা 3 কেজিও রয়েছে। কুমড়ার দামও কিন্তু বেশ কম রয়েছে। তো সব মিলিয়ে যদি আমি বলতে চাই যে নরসিংদীর বাজারগুলোতে সবজির সমারোহ রয়েছে, তবে পাইকারির তুলনায় খুচরা বাজারের দামটা একটু বেশি নেওয়া হচ্ছে, এবং প্রতি কেজি খুচরা বাজারে কিন্তু পাইকারির সাথে খুচরা বাজারের ব্যবধান রয়েছে কিন্তু 10 থেকে 20 টাকা। তো এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। এই ছিল নরসিংদীর সকালবেলার কাঁচা বাজারের পরিস্থিতি, এবং আমরা জানছিলাম মোটামুটি বাজার পরিস্থিতি ইতিবাচক, খানিকটা খুচরা বাজারে দাম বাড়লেও পাইকারি বাজারে পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। এবারে সকাল 24 থেকে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে অন্যান্য আয়োজন। আমন্ত্রণ আরও একবার সকাল 24-এ। প্রিয় দর্শক, আজ এটি আবহাওয়ার পূর্বাভাস শুরুতেই দেখাচ্ছিলাম, এবং আমরা জানছিলাম যে আজ মোটামুটি রাজধানী সহ বিভিন্ন বিভাগীয় শহরগুলোতে বৃষ্টিপাতের হালকা পাতলার সম্ভাবনা রয়েছে। গ্রীষ্মের এই সময়টাতে ঝড় বৃষ্টি যেন একটা নিত্য বিষয়, কিন্তু উপকূলের আবহাওয়া প্রায়শই একটু বেশি রূঢ় হয়ে থাকে। ভোলার মনপুরা উপকূলের বাঁধগুলোর কি পরিস্থিতি তাই এবারে জানাবো। ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। তপু, শুভ সকাল আপনাকে। ঝড় বৃষ্টির প্রসঙ্গে কথা হচ্ছিল এবং উপকূলের বাঁধ সম্পর্কে জানতে চেয়েছিলাম। উপকূলের মানুষজন যারা বসবাস করে তারা সবসময়ই একটা প্রতিকূল পরিস্থিতি, একটা প্রতিকূল আবহাওয়ার সঙ্গে সংঘর্ষ করেই বেঁচে থাকে। এখন এই গ্রীষ্ম এবং বর্ষার শুরুর এই সময়টাতে যে আবহাওয়া বিরাজ করছে, উপকূলের মানুষের অবস্থা কি? জি তাসনুমা, শুভ সকাল। আমি আছি এই মুহূর্তে উপকূল জেলা ভোলার বিচ্ছিন্ন উপজেলা মনপুরাতে। এইখানকার আবহাওয়ার কথা যদি বলতে হয়, এই মুহূর্তে আবহাওয়া কিছুটা মেঘাচ্ছন্ন, তবে রৌদ্র কিছুটা দেখা যাচ্ছে, তবে গমট আবহাওয়া বিরাজ করছে। যেহেতু এই মৌসুমটি আসলে ঝড়ের মৌসুম, সেই ক্ষেত্রে উপকূলের মানুষ কিছুটা এই সময় শঙ্কার মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকেন। বিশেষ করে এই সময় উপকূলের যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে অনেক জায়গায় যখন পানির উচ্চ জোয়ার বাড়ে তখন কিন্তু এই বেড়িবাঁধগুলো অনেক সময় ভেঙে যায় এবং তখন লোকালয়ে প্লাবিত হয়। তো সেই ক্ষেত্রে মনপুরার এই অঞ্চলের যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো নিয়ে টেকসই বেড়িবাঁধের দাবি জানাচ্ছেন দীর্ঘদিন এই উপকূলের মানুষ, কিন্তু তারা সেই টেকসই বেড়িবাঁধ এখন পর্যন্ত পাচ্ছেন। প্রায় বলা যায় 1950 মনপুরাতে কিন্তু টেকসই বেড়িবাঁধের কার্যক্রম শুরু হয়েছে, তারপর থেকে একের পর এক বেড়িবাঁধ হলো, সেগুলো কিন্তু আসলে টেকসই হচ্ছে না। এর অন্যতম কারণ হচ্ছে যেগুলো করা হচ্ছে সেগুলো সিসি ব্লক দ্বারা বেষ্টিত নয়, শুধুমাত্র বালির বস্তা দিয়ে কিংবা মাটি ফেলে এগুলো এই বেড়িবাঁধগুলো করা হচ্ছে। তো টেকসই বেড়িবাঁধ এবং এই সম্প্রতি যে মনপুরাতে যে 1075 কোটি টাকার যে প্রকল্পটি পাশ হয়েছে, সেই প্রকল্পটি স্বচ্ছতা এবং সেই কাজটি যেন বন্যা নিয়ন্ত্রণ বাঁধটি যেন দুর্নীতিমুক্ত এবং যেন সঠিকভাবে হয়, সেই জন্য কিন্তু এই উপকূলের মানুষ এই মুহূর্তে
কর্মসূচি পালন করছেন। তারা বলছেন যে এই মনপুরার যে অন্য কিলোমিটার সিসি ব্লকের কাজ, বেড়িবাঁধের কাজটি হচ্ছে সেটি যেন স্বচ্ছভাবে হয়। সম্প্রতি এই কাজ নিয়ে কিন্তু এইখানকার মানুষ যখন এই কাজ নিয়ে বাধা দিতে গেছে তখন কিন্তু এখানকার একজন ছাত্র নেতা তিনি জীবন দিতে হয়েছেন যখন এই কাজে বাধা দিতে যেয়ে, এবং সেইখানে তারা যেসব পরিবার মারা গিয়েছেন সেই সব পরিবারকেও স্থানীয়রা কিন্তু একরকম হয়রানির শিকার হচ্ছে। আমরা একটু স্থানীয় সাথে কথা বলবো। আপনারা কি দাবি নিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচি পালন করছেন? ধন্যবাদ। তো আজকে আমরা মানববন্ধন করে যাচ্ছি যে আমাদের দক্ষিণ এলাকার যে বেড়িবাঁধ হচ্ছে এটা খুব ঝুঁকিপূর্ণ এলাকা। এই এলাকা প্রতিনিয়ত এবং এলাকা এখন জলসে এলাকা প্লাবিত হচ্ছে, এবং আমি চাচ্ছি যে এই এলাকাটা যেন উন্নত মানের এবং টিকসই মানের হয়। সেজন্য আমি সকলকে অনুরোধ করছি যাতে এই ব্যবস্থাটা গ্রহণ করে। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা শুনছিলাম এই দাবিটি কিন্তু আসলে সকলেরই দাবি যে মনপুরার যে 52 কিলোমিটার বেড়িবাঁধটি হচ্ছে সেটি যেন টেকসই হয়, স্বচ্ছভাবে হয়, তাহলে এই উপকূলের মানুষ তারা পানিতে। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। জানাচ্ছিলাম উপকূলীয় আবহাওয়ায় বৈরী পরিস্থিতিতে আবহাওয়ার প্রভাবের কথা এবং সেখানকার মানুষের জীবনযাত্রার কথা, মনপুরার কথা। শহর জুড়ে এ যেন রঙের প্লাবন, গ্রীষ্মের আরেক রূপ নিয়ে কথা বলছি। লাল কৃষ্ণচূড়া, জারুলের বেগুনি আর হলুদ রাঙা সোনালুর দল সব মিলেমিশে কংক্রিটের শহরে ছড়িয়ে দিচ্ছে একরাশ প্রশান্তি। তাই তো গ্রীষ্মের রোদ্দুর বিকেলগুলো ভরে উঠছে প্রাণের হিল্লোলে। সুকান্ত সরকারের তোলা ছবিতে তানজিলা আফসানার প্রতিবেদন। আগুন ঝরা গ্রীষ্মের নীলাকাশের ক্যানভাসে রঙের ছটা, এ যেন ফুলে ফুলে সাজানো নগর প্রকৃতির এক অনবদ্য গল্প। শহরের বাগে থোকায় থোকায় হলুদ আর বেগুনি কাব্য যেন পেছন ফিরে ডাকে স্বপ্নময় এক ফুলের রাজ্যে, যেখানে অট্টালিকার পাহাড়েও ফুটে ওঠে ঋতু বৈচিত্র্যের স্বরূপ। কৃষ্ণচূড়া, জারুল, গ্রীষ্মের এই ফুলগুলো আমাদের নাগরিক মনকে অনেক প্রশান্তি দেয়। সূর্যের সবটুকু কিরণ এই ফুল আঁকড়ে ধরে, তখন এই ফুলের সৌন্দর্য মানে মানুষের চোখে আরো অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। সূর্যের প্রখর উত্তাপে যখন প্রায় ওষ্ঠাগত প্রাণ, তখন শীতলতা ছড়িয়ে দিচ্ছে রক্তরাঙ্গা কৃষ্ণচূড়ার দল। সুরসঙ্গীতে গ্রীষ্মকাল উদযাপনের অভাবনীয় সুযোগকে আলিঙ্গন করছেন অনেকেই। অপরিকল্পিত জাদু শহরে অল্প করে হলেও ফুলের যে আয়োজন তাও কম কিসে। তবে প্রকৃতি বিষয়ক লেখক ও নিসর্গের চোখে অগোছালো রাজধানীটাকে ঋতুভিত্তিক ফুল দিয়ে সাজানো গেলে প্রস্ফুটিত হবে না দেখা এক অপার সৌন্দর্য। এই 6 ঋতুর যে ফুলগুলো আছে আমরা তার কিছু অংশ আমরা দেখতে পাই, যেগুলো খুব বেশি প্রচলিত কিংবা সহজলভ্য। এর বাইরেও আমাদের বন পাহাড়ে অনেক ফুল আছে, আমাদের গ্রামে অনেক ফুল আছে, যেগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। পরিকল্পনার অংশ হিসাবে এই গাছগুলোকে আমাদের শহরে কিংবা নগরে কিংবা আমাদের পথপাশে কিংবা আমাদের ছাদ বাগানে আমরা যেখানেই পারি এগুলোকে সংযুক্ত করতে, সেটা সম্ভব বলে আমি মনে করি। গাছ কেটে ওঠা কংক্রিটের দেয়ালের ভিড়ে ফুটে থাকা বাহারি গ্রীষ্মের ফুলে লাল হলুদের নীলের খরতাপে সেজে ওঠা নগরটিতে মন জুড়ানো আয়োজন যেন হার মেনে যায় চারপাশের সব রুক্ষতাকে। পরিশ্রান্ত নাগরিক জীবনে আনে এক পশলা ফুলের ভালো লাগা। তানজিলা আফসানা, চ্যানেল 24, ঢাকা। লাল হলুদ বেগুনি ফুলের দল, একদিকে বৈরী আবহাওয়ার পরিস্থিতির কথা, আবার সেইখানে কিন্তু আবহাওয়া এবং প্রকৃতির আরেক রূপ। এই রূপ যেন চোখের শান্তি দেয়, চোখের আরাম দেয়। প্রিয় দর্শক, এবারে আপনাদেরকে আমাদের অন্য প্রসঙ্গে নিয়ে যাচ্ছি, জন্মদিনের শুভেচ্ছা জানাবো বলে। আর যাদের যাদের জন্মদিন তাদেরকে জানাই জন্মদিনের শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। সেই সঙ্গে জানাবো পৃথিবী বিখ্যাত কারা কারা আছেন যাদের আজকের দিনে জন্মদিন। চলুন জেনে নেওয়া যাক।
1825 সালের এই দিনে জন্মগ্রহণ করেন জীববিজ্ঞানী টমাস হেনরি হাক্সলি এফআরসি। তিনি ছিলেন চার্লস ডারউইনের বিবর্তনবাদের অন্যতম সমর্থক। প্রাণীবিদ্যা ও জীবস্ব বিজ্ঞানের ওপর হাক্সলির মৌলিক গবেষণা ছিল তার। এছাড়া তিনি ডারউইনের তত্ত্বের সমালোচনা করেন এবং এর একাধিক সমস্যা তুলে ধরেন। 1849 সালের এই দিনে জন্মগ্রহণ করেন বাঙালি নাট্যকার, সঙ্গীত স্রষ্টা ও চিত্রশিল্পী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। স্বকীয় প্রতিভা ছাড়াও অন্যান্য প্রতিভাবানদের খুঁজে বের করার বিরল ক্ষমতা ছিল তার মধ্যে। তিনি তার ছোট ভাই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার বিকাশে বিশেষ ভূমিকা পালন করেছিলেন। জ্যোতিরিন্দ্রনাথের ঐতিহাসিক নাটকগুলো হল পুরবিক্রম, সরোজিনী, অশ্রুমতী ও স্বপ্নময়ী। 1929 সালের এই দিনে জন্মগ্রহণ করেন ব্রিটিশ অভিনেত্রী অড্রি হেপবার্ন। হলিউডের স্বর্ণযুগের সময় সক্রিয় থাকায় হেপবার্ন একজন চলচ্চিত্র ও ফ্যাশন আইকন হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট কর্তৃক মার্কিন চলচ্চিত্র ইতিহাসের তৃতীয় সেরা নারী কিংবদন্তি হিসেবে স্বীকৃতি পান। অনেকের মতে তিনি সর্বকালের অন্যতম প্রকৃতিগতভাবে সুন্দর নারী। 1972 সালের এই দিনে জন্মগ্রহণ করেন সঙ্গীতশিল্পী ক্রিস্টোফার ডোয়াইন টমলিন। হাউ গ্রেট ইজ আওয়ার গড এবং হুম শ্যাল আই ফিয়ার তার সবচেয়ে পরিচিত কিছু গান। টমলিন 23টি প্লাটিনাম অ্যালবামের জন্য সেরা সমসাময়িক খ্রিস্টান মিউজিক অ্যালবামের জন্য একটি গ্র্যামি পুরস্কার পেয়েছেন। টমলিনের 2013 সালের অ্যালবাম বার্নিং লাইটস বিলবোর্ড 200 চার্টে 1 নম্বরে আত্মপ্রকাশ করে। জেনে নিলাম পৃথিবী বিখ্যাত কারা কারা আছেন যাদের আজকের দিনে জন্মদিন। বলা যায় ইতিহাসের পৃষ্ঠা উল্টে আরেকবার দেখা, সেই ইতিহাসের প্রসঙ্গ আবার টানবো আজকের দিনে। ইতিহাসে কি কি ঘটেছিল চলুন জেনে নেওয়া যাক। 1502 সালের আজকের এই দিনে ক্রিস্টোফার কলম্বাস তার চতুর্থ সমুদ্র ভ্রমণে গিয়ে কোস্টারিকা আবিষ্কার করেন। 1886 সালে শিকাগোর হে মার্কেটে বিশাল শ্রমিক সমাবেশে মার্কিন পুলিশ নির্মম নির্যাতন চালায় এবং 8 জন শ্রমিক নেতাকে প্রাণদণ্ড দেয়। 1904 সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্র পানামা খাল নির্মাণ শুরু করে। 1945 সালের এই দিনে জার্মানির ন্যাশনাল সোশ্যালিস্ট পার্টি বা নাৎসি পার্টি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। 1979 সালের এই দিনে মার্গারেট থ্যাচার ব্রিটেনের প্রথম মহিলা প্রধানমন্ত্রী নির্বাচিত হন। 1994 সালের আজকের এই দিনে গাজা ও জেরিকোতে স্বায়ত্তশাসন দিতে ইসরায়েল এবং পিএলওর মধ্যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়। এই ছিল আজকের আয়োজন। প্রিয় দর্শক, সকালবেলায় হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আর তারপর হঠাৎ করেই গ্রীষ্মের শেষ এবং বর্ষার শুরুতে যেন আবহাওয়ার দল বদল শুরু হয়, যার প্রভাব পড়ে আমাদের প্রকৃতিতে তো বটেই, আমাদের দেহ, মনে, শরীরে এবং আমাদের বাস্তবিক জীবনে। এই সব কিছু মিলিয়ে প্রতিদিনকার সকাল 24 দেখতে চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। দেখা হবে আবার, যাবার আগে জানাই শুভ সকাল আরও একবার।